বাপ মা জিন্দা থাকতে লুকিয়ে বিয়ে করছি কেন বুঝতে পারছি না। আমাকে যদি তোর এতই পছন্দ তাহলে আঙ্কেল আন্টিকে বললেই হয়। ওনারা তো কয়েক বছর ধরেই চাচ্ছেন আমরা বিয়ে করি। আরশাদ নিজের বক্তব্য শেষ করে সিথির দিকে তাকিয়ে নিভে এলো। মেয়েটার চোখ থেকে যেন গরম লাভা পড়ছে। এক ফোঁটা গড়িয়ে পড়লে আরশাদ কয়লা হয়ে যাবে। সিথি কটমটে বলল, সাইন কর। আরশাদ কলম তুলে নিল। কাবিননামায় চোখ রেখে বিদ্রুপ করে বলল, দুই পরিবারের সম্মতি থাকা সত্ত্বেও এই টিটখোরা সাক্ষী হচ্ছে। এরা তো আমার হতে যাওয়া সংসারটা হওয়ার আগেই বেঁচে দিবে। এক একটার মুখ দেখেছিস? দেখ একবার, খাওয়ার জন্য হাঁ করে আছে। সিথি বন্ধুদের দিকে তাকালো না। তার সম্পূর্ণ মনোযোগ আরশাদের ওপর। সিথির দিক থেকে আশানুরূপ উত্তর না পেয়ে হতাশ হলো আরশাদ। অসহায় দৃষ্টি রেখে বলল, একটা কল করি। কাউকে আসতে বলবো না, শুধু জানিয়ে দেই আমরা বিয়ে করছি। না হলে খুব কষ্ট পাবে। তুই তো জানিস আঙ্কেল আন্টি আমাকে কতটা বিশ্বাস করেন। সিথির ভাবভঙ্গি সামান্যতম বদলালো না। মায়া, দরদ, মমতা নামক অনুভূতিগুলি তার রক্ত থেকে হারিয়ে গেছে যেন। সে পুনরায় একই কথা বলল, সাইন কর। একরকম বাধ্য হয়ে সাইন করলো আরশাদ। বিয়ে সম্পন্ন হলে আরশাদের বাড়িতে গিয়ে উঠল সিথি। পেছন থেকে স্বামীর ঘ্যান ঘ্যানে একটুও পাত্তা দিল না। আরশাদের রুমে ঢুকে দরজা আটকালো। তালা ঝুলিয়ে চাবি রাখলো নিজের জিম্মায়। বিছানা থেকে একটা বালিশ নিচে ফেলে বলল, আমি এখন ঘুমাবো। আরশাদ দূর থেকে অবাক হয়ে দেখল সিথি বিছানায় শুয়ে পড়েছে। সেই দৃষ্টি ঘুরে গেল দরজার দিকে। তালাতে চোখ স্থির হতে সর্বশরীরে শিরশির অনুভূত হলো। নিজেকে সামলে ওঠার চেষ্টা করতে গিয়েও ফসকে গেল। করুণ কণ্ঠে শুধালো, আমরা কি এক রুমে শোব সারা রাত? সিথির রহস্যই জবাব দিল, হ্যাঁ, কিন্তু এক বিছানায় না। আরশাদ কিছু একটা বলার জন্য ছুটে এলে সিথি সাবধান করলো, কাছে আসবি না, যা বলার দূর থেকে বল। আরশাদ এক হাত দূরে থমকে বলল, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? একদমই না। তুই যে ভুল করেছিস তার উপযুক্ত শাস্তি এটাই। সিথি টান টান হয়ে চোখ বন্ধ করল। সে সময় আরশাদের সামনে তার ভুলটা স্পষ্ট হয়ে ভেসে উঠল মনের আয়নায়। কয়েক ঘন্টা আগের ঘটনা। বিকেলবেলা। প্রকৃতিতে বৈশাখের ঝড়ের গন্ধ। গাছপালা হেলে দুলে যাচ্ছে। নীলাকাশ ঘন কালো মেঘের দখলে। বাতাসে শস্য শব্দ। যে কোনো মুহূর্তে পৃথিবী ভিজিয়ে দিতে পারে। এমন অবস্থায় সিথি কল করে জানালো সে ঝালমুড়ি খাবে। আরশাদ যেন রিক্সা থেকে মরে অপেক্ষা করে সে বের হচ্ছে। আরশাদ মানা করার পরও সিথি মানল না। নিজের রিক্সাটিকে আরশাদের বাড়ি গেটে হানা দিল। দুজনের বাড়ি পাশাপাশি হওয়ায় এমন ঘটনা রোজই ঘটে। দারোয়ান মানিয়ে নিয়েছে। আশেপাশের প্রতিবেশীরা সহ্য করে ফেলেছে। এ দুটো যুবক যুবতীকে তারা চাইলেও খারাপ নজরে দেখতে পারে না। কটু কথা বলতে পারে না। যেন এদের মেলামেশা বেশ স্বাভাবিক। ঝালমুড়িওয়ালা মুড়ি মাখতে মাখতে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়। আরশাদ ছুটে রিকশায় উঠলেও সেথি ওঠে না। সে বৃষ্টিতে ভিজে ঝালমুড়ি হাতে নিয়ে তবে রিকশায় উঠল। তার কিছুক্ষণ পরে অঘটনটা ঘটে গেল। প্রকৃতির ইশারায় হোক অথবা শয়তানের প্রয়োজনায় কোনো একটার প্রবল প্রভাবে পড়ে জোর করে চুমু খেয়ে বসল সিথির ঠোঁটে। সেই চমর ঘোর কাটার পর যারপোনায় বিস্মিত হলো আরশাদ। ভয়ে কাঁপতে কাঁপতে টের পেল কত বড় ভুল করে ফেলেছে। বেস্ট ফ্রেন্ডের দেয়াল ভেঙে নিষিদ্ধ স্পর্শ করেছে। এ অন্যায় কি মাফ পাওয়ার যোগ্য? কখনোই না। আরশাদ আর সিথির সম্পর্ক প্রায় 15 বছরের। সময়ের সাথে সাথে তাদের শারীরিক ও মানসিক যত পরিবর্তন হয়েছে, বন্ধুত্বের সম্পর্ক তত গভীর হয়েছে। কিশোর বয়স পেরিয়ে ওঠার পরও এদের ঘনিষ্ঠতা দেখে সকলে ধরে নিয়েছে এরা একে অপরকে ভালোবাসে। পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সহ দুজনের বাবা মায়ের ধারণা একই। বন্ধুরা তো সুযোগ পেলেই খোঁচা মারে। সে খোঁচার তীব্র প্রতিবাদ করে দুজন একই স্বরে বলে, আমরা শুধু বন্ধু। এই তীব্র প্রতিবাদ কিনা এক মুহূর্তে মিথ্যে হয়ে গেল। সেই মুহূর্তের পর সিথি পাহাড়ের মতো স্থির, নিশ্চল হয়ে পড়ে। পুরো রাস্তায় একটা কথাও বলেনি। একবারের জন্য আরশাদের দিকে তাকায়নি। আরশাদও বাক্যহারা হয়ে অন্যদিকে তাকিয়ে রইল। বাক্য ফিরে পেল সিধি রিকশা থেকে নেমে নিজের বাসার দিকে হাঁটা ধরলে। পেছন থেকে চিৎকার করে ডেকেও থামাতে পারল না। বাসার ভিতর ঢুকতে গিয়ে দেখে গেট বন্ধ। বারংবার ধাক্কালে দারোয়ান উকি মেরে জানায় ম্যাডাম গেট খুলতে নিষেধ করেছে। এই নিষেধ মানতে পারল না সে। হাত পেলে পা দিয়ে লাথি মারতে থাকে। চিৎকার করে সিথিকে ডাকতে থাকে। এক পর্যায়ে ক্লান্ত হয়ে মোবাইল বের করে কল দেয়। সিথি ধরে না। আরশাদ গেটের ছাউনি ছেড়ে রাস্তায় দাঁড়িয়ে সিথির ব্যালকনির উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করে চেঁচিয়ে। প্রবল বৃষ্টির ছাটে ভিজতে ভিজতে মাঝ রাস্তায় কান ধরে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর সিথি নিচে আসে। গেটের ছাউনি নিচে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল,
আন্টি কবে আসবেন? আরশাদ কান ধরা অবস্থায় সিথির সামনে এসে দাঁড়ায়। দ্রুত জবাব দিল, কাল। সিথি হাত পেতে বলল, চাবি দে। আরশাদ চাবি দেওয়ার বদলে নিজের দোষ থেকে মুক্তি পেতে ব্যস্ত হয়ে পড়ল। মাফ চাওয়ার জন্য আরেকটু এগিয়ে আসলে সিথি বলল, আমি চাবি চেয়েছি। আরশাদ পকেট থেকে চাবি বের করে দিল। সিথি বৃষ্টিতে ভিজে ভিজে বন্ধুর বাড়ির ভেতরেই ঢুকলো। আরশাদের মায়ের রুমের বালিশের নিচ থেকে আলমারির চাবি নিয়ে ড্রয়ার খুলল। তার বিয়ের শাড়ি আর গয়না বের করে বলল, সবাইকে কল করে আসতে বল। আরশাদ বুঝতে না পেরে বলল, সবাই বলতে কাকে? তোর বন্ধুদেরকে, এখনই। আরশাদ তখনও বুঝতে পারেনি সিথি সবাইকে নিয়ে কাজে অফিসে যাবে। বন্ধুরা সাইনবোর্ড দেখেই হৈ হৈ করে যখন টিটকারি মারতে শুরু করেছিল, তখন সন্দেহ হয়েছিল। তাই সন্দেহ কাটল কাবিননামায় সাইন করার পর। ঘণ্টাখানেক নিচে শুয়ে থাকার পর উঠে বসলো আরশাদ। নরম সুরে ডাকল, সিথি, ঘুমিয়েছিস? হ্যাঁ। ঘুমিয়ে থেকে কেউ কথা বলে না, সিথি বলেছে। তার মানে সে সজাগ। আরশাদ বসা অবস্থায় একটুখানি এগিয়ে গেল বিছানার দিকে। শান্ত স্বরে বলল, এটা কিন্তু শাস্তি নয়, সুযোগ। আমি কিছু করতে চাইলে তুই কিন্তু। আরশাদের কথার মাঝে ঘাড় ফেরালো সিথি। সরাসরি চোখে চেয়ে বলল, একবার সুযোগ নিয়ে মন ভরেনি, আবার নিবি? নে, বারবার নে। সদ্য বিবাহিত স্ত্রীর এমন ক্রুদ্ধবন্ধন ও কণ্ঠে খানিকটা নিয়ে গেল। ফিরে গেল পূর্বের স্থানে। বালিশে মাথা রেখে চুপচাপ ঘুমানোর চেষ্টা করে চোখ মিলে তাকালো তার দিকে। শান্তভাবে পড়ে থাকা দেহটা একটু অশান্ত হচ্ছে। শাড়িতে অন্যভ্যস্ত হওয়ায় ঘুমাতে পারছে না। অস্বস্তিতে এপাশ ওপাশ করছে। সে হালকা স্বরে বলল, বিয়ে হয়ে গেছে, এখন শাড়ি গয়না খুলে ফেললেই পারিস। সিথি কঠিন দৃষ্টিতে তাকালে উঠে বসল। আরশাদের কক্ষে কোনো মেলি কাপড় নেই। কাপড়ের খোঁজ করতে হলে এই কক্ষ থেকে বের হতে হবে। সে লুকিয়ে রাখা চাবি নিয়ে তালা খুলল। আরশাদকে ভেতরে রেখে বাইরে দিয়ে ছিটকানি তুলে দিতেই শুনল, আমাকে একা রেখে কোথায় যাচ্ছিস? ভয় করবে তো। সিথি, এই সিথি। তার মিছে ভয়ের আচরণকে একটুও পাত্তা দিল না সিথি। গয়না ও বেনারসি ছেড়ে একটা সুতির শাড়ি পরে ফিরে এলো স্বামীর কক্ষে। আগের মতোই ভেতর থেকে তালা দিয়ে চাবি নিজের জিম্মায় রেখে বিছানায় শুয়ে পড়ল। আরশাদ তার আদ্যপ্রান্ত পর্যবেক্ষণ করে বলল, তোর চাওয়াটা কি বলবি আমাকে? আমার কোনো চাওয়া নেই। তাহলে এমন তালা চাবি নিয়ে খেলছিস কেন? খেলছি কোথায়? তোকে শাস্তি দিচ্ছি। আমার অপরাধ কি? বেস্ট ফ্রেন্ডকে চুমু খাওয়া। আরশাদ শোয়া থেকে উঠে বসলো ঝটিতে। সিথির শিওরের কাছে দাঁড়িয়ে বলল, আমি এমনি খেয়েছি? তুই তো খাওয়ার জন্য আমাকে প্রলোভন করলি। আমি প্রলোভন করেছি? তা নয়তো কি? ঝালমুড়ি খাচ্ছিস, ভালো কথা। বারবার ঠোঁট দেখিয়ে ঝাল লেগেছে বলবি কেন? সিথি অবাক হওয়ার ভঙ্গি করে বলল, ঝাল লাগলে বলবো না? অবশ্যই বলবি। বারবার বলবি কেন? ঠোঁট দেখিয়ে বলবি কেন? ঠোঁটে ঝাল লাগলে দেখাবো না? না, দেখাবি না। অমন বৃষ্টি ভেজা মাতাল হাওয়ায় এক রিকশায় বসে কোনো ছেলেকে ঝালে লাল হওয়া ঠোঁট দেখাবি না। কোনো ছেলেকে দেখায়নি, তোকে দেখিয়েছি। আরশাদ ভ্রু তুলে চল শক্ত করে বলল, আমি ছেলে না? সিথি উত্তরে কি বলবে খুঁজে পেল না। তর্ক বিতর্ক বন্ধ করে শুয়ে পড়ল। চোখ বুজে নিতে আরশাদ অধৈর্য হয়ে বলল, কথা শেষ না করে একদম কেটে পড়বি না। আমার কথার উত্তর চাই। সে কোনো উত্তর দিল না, চুপচাপ শুয়ে থাকলো। আরশাদ বেশ কিছুক্ষণ অপেক্ষা করে শীতের হাত ধরল। টেনে তুলে রাগ দেখানোর বদলে আতঙ্কিত হয়ে পড়ল, তোর শরীর এত গরম কেন? জ্বর হয়েছে নাকি? এই চাবি দে, ডাক্তার দেখাতে হবে তো। সিথি চাবি দিল না। জ্বর নিয়ে তেমন মাথা ব্যথাও নেই। আরশাদের কাছ থেকে হাত ছাড়িয়ে নিশ্চুপে পড়ে থাকলো। আরশাদ নিচ থেকেই চাবি খুঁজতে লাগলো। সিথিকে এদিক সেদিক নাড়িয়ে বালিশ সরিয়ে চাঁদের উল্টে বলল, চাবি কোথায় রেখেছিস? পাচ্ছি না তো। উফ, কি যন্ত্রণা! আরশাদ মরিয়া হয়ে তালার চাবি খুঁজল অনেকক্ষণ যাবৎ। তন্মধ্যে সিথিকে অনুনয় বিনয় করল, কোনোটাই কাজে লাগলো না। হতাশা ও নিরাশায় পড়ে কাবু হলো। পরাজয় স্বীকার করে ঢিলেঢালা ভঙ্গিতে বসে থাকলো সিথির কাছেই। করুণ চোখে একভাবে চেয়ে থাকলো অল্পক্ষণ। সে চোখ বুজে জড়সড় হয়ে শুয়ে আছে। কপালে হাত দিয়ে অসহায় সুরে বলল, তাপমাত্রা যেভাবে বাড়ছে, আমার তো ভয় করছে সিথি। সে চোখ বোঝা অবস্থায় কপাল কুঁচকে ফেলল। বিরক্ত সুরে বলল, কানের কাছে সারাক্ষণ স্মৃতি স্মৃতি করিস না তো। অসহ্য লাগে। নিজের নাম অসহ্য লাগে? না, তোর অতিরিক্ত উচ্চারণে অসহ্য লাগে। কথাটা বলে আরশাদের দিকে কাঁধ হলো। হালকা ধাক্কা দিয়ে বলল, তোকে অসহ্য লাগছে, চোখের সামনে থেকে সর। সে সত্যি সত্যি সরে গেল। পানি খাওয়ার জগে পানি ভর্তি করে তবেই ফিরে এলো।
সিথিকে টান দিয়ে আড়াআড়ি করে শুইয়ে মাথায় পানি দিতে শুরু করলো। এক জগের পানি শেষ করে আরেক জগের পানি ঢালতে নিলে রুগী রেগে গেল অকস্মাৎ। ধাক্কা দেওয়ায় আরশাদের হাত থেকে ছুটে গেল। সে ধমকে উঠল, থাপ্পড় দেব কিন্তু। বৃষ্টির অজুহাতে চুমো দিয়ে কষ্ট দিবি, জ্বরের অজুহাতে থাপ্পড় দিয়ে কষ্ট দিবি। এই জন্যই তো তোর সাথে মিশি আমি। কষ্ট পেতে আমার এত ভালো লাগে, ইচ্ছে করে এই পৃথিবীর সকল কষ্ট এই লোহমায় খেয়ে ফেলি। আরশাদ আহত হয়ে বলল, কি আবল তাবল বলছিস সিথি? সিথি চোখ মেলল, মাথাটা একটু তুলে বলল, পাগলদের আবল তাবলের মধ্যেও অর্থ থাকে। তোর মতো সুস্থ মানুষেরা সে অর্থ ধরতে পারে না। তুই পাগল, না হলে আবল তাবল বলতাম। আরশাদ উত্তরে কি বলবে খুঁজে পেল না। ভেতরে ভেতরে ছটফট করতে লাগলো। সিথি গড়িয়ে গিয়ে মাথা রাখলো বালিশে। হাত পা ভাজে ভাজে সংকুচিত করে শরীরটাকে একটুখানি করে বিড়বিড় করলো, এমনিতেই শীতে মরছি, তার মধ্যে এত টাঙ্কি ঠান্ডা পানি ঢেলেছে মাথায়। আরশাদ শুনে ফেলল, প্রতিবাদ করে বলল, এক টাঙ্কি না, এক জগ ঢেলেছি। সেই প্রতিবাদী সিথির রাগ চরম পর্যায়ে পৌঁছালো। মাথার নিচ থেকে বালিশ ঢিল মারল প্রতিবাদীর শরীরে। আঘাত না পেলেও ভয় পেল বোধ হয়। বিছানা থেকে নেমে দূর থেকে বলল, সব কিছুতেই রেগে যাচ্ছিস। কি করব, কি বলবো কিছুই তো বুঝতে পারছি না। আলো নেভা। ওটার যন্ত্রণায় অন্ধ হয়ে যাব মনে হচ্ছে। আরশাদ আলো নিভিয়ে দিল। সেই সাথে সিথির রাগটাও পড়ে গেল বুঝি। বেশ ঠান্ডা স্বরে বলল, আমি মরে গেলে বাবা মাকে দেখিস, ওদের তো আমি ছাড়া আর কেউ নেই। আরশাদের বুকের ভেতরটা কেমন করে উঠল যেন, সাপের দংশনের মতো ঠেকল। যার বিষ ছড়িয়ে পড়ল শিরা উপশিরায়, রন্ধ্রে রন্ধ্রে স্নায়ু স্নায়ুতে। মন খারাপে তীব্রভাবে ছুটে এলো বিছানার কাজটায়। স্ত্রীর পাশে বসে বলল, জ্বরে কেউ মরে না সিথি, মরে না। না, তোর হাবভাবে তো মনে হচ্ছে আমি মৃত্যুযাত্রী। সিথির বিদ্রুপাক্ত কথাকে গায়ে মাখল না। প্রত্যুত্তর করল, মরে না গেলেও অন্য ক্ষতি হবে। কি ক্ষতি? সে উত্তর দেওয়ার সুযোগ পেল না। তার পূর্বেই সিথি বলল, আমার খুব কান্না পাচ্ছে। আরশাদ এতক্ষণে টের পেল তার নববধূ উড়ুতে মাথা রেখে শুয়ে আছে। কোমল হাতের শক্ত খামচিতে শার্টের এক অংশ দখল করেছে। তার ভারী মায়া হলো। স্নেহ এসে ভর করলো হাতের 5 আঙ্গুলে স্পর্শে। চুলে হাত বুলিয়ে দিতেই মনে পড়ল 7 বছর আগের একটি ঘটনা। তখন সে এসএসসি পরীক্ষার্থী। সিথি মাত্র 10ম শ্রেণীতে উঠেছে। দুজনে একই এলাকা, পাশাপাশি প্রতিবেশী হওয়ায় বন্ধুভাব করে উঠলেও পড়ালেখায় আরশাদ 1 বছরের বড় ছিল। দীর্ঘ বছর ধরে একই বিদ্যালয়ে পড়তে পড়তে দুজনের ঘনিষ্ঠতা ছিল প্রবল। পরীক্ষা দিয়ে একজন বেরিয়ে যাবে, আরেকজন একা একা থাকবে, এটা একদমই মানতে পারছিল না সিথি। বিদায় অনুষ্ঠানের দিনে সে কি কান্না! নাভিশ্বাস তুলতে তুলতে জ্ঞান হারিয়ে ফেলেছিল একদম। আরশাদ এত ভয় পেল যে পরীক্ষায় অংশই নিল না। তার পরবর্তী বছরে সিথির সাথে একই হলে একই কক্ষে পরীক্ষা দিল। এরপর থেকে দুজন এক কলেজ, এক ভার্সিটির, এক ডিপার্টমেন্ট থেকে অনার্স শেষ করেছে। চলতে ফিরতে কত ঝগড়া হয়েছে, মান হয়েছে, অভিমান হয়েছে, কথা বন্ধ রেখেছে, তবুও সেরকম করে আর কখনোই কাঁদেনি। তাহলে আজ কেন কাঁদছে? প্রশ্নটা উদয় হতেই শুনতে পেল, আমার খুব ভয় করছে, চল বাসায় দিয়ে আসি। মুহূর্তেই কান্না থেমে গেল সিথির। শার্ট ছেড়ে পেটের মধ্যে খামচি দিয়ে বলল, কেন? তুই ভয় তাড়াতে পারিস না? বলতে বলতে আরশাদের কাছ থেকে সরে গেল। বালিশ ছাড়া বিছানার মাঝ বরাবর শক্ত হয়ে শুয়ে থাকলো। আরশাদ একটু কাজ ঘেঁষিয়ে অসহায় সুরে বলল, আমি কাছে থেকে ভয় তাড়াতে পারছি না। এর থেকে তো ভালো উপায় মাথায় আসছে না। কোথায় কাছে আসিস? আরশাদ আর একটু কাজ ঘেঁষে বসে বলল, এই তো, রুম অন্ধকার তো, তাই দেখতে পাচ্ছিস না। সিথি, আলোটা জ্বালিয়ে দে, আমার মাথা জ্বালিয়ে দে। তার কণ্ঠে অগ্নিঝরা রাগ, সীমা অতিক্রম করা বিরক্ত। সিথির একটা হাত টেনে নিজের শরীর রেখে শুধালো, এবার বিশ্বাস হয়েছে? সে উত্তর দেওয়ার বদলে পাল্টা প্রশ্ন করে বসল, তোরও কি জ্বর হয়েছে? মুহূর্তেই কোমল উষ্ণ হাতখানি চঞ্চল হয়ে ঘুরতে লাগলো আরশাদের পেটে, বুকে, গলায়। নিজের পাশে শুয়ে বলল, ঠিক হয়েছে, আমাকে কষ্ট দেওয়ার ফল এটা। সিথি জ্বরের কথাটা বলার সঙ্গে সঙ্গে মৃদু কাঁপুনি উঠে গেল শরীরে। মাথার ভেতরটায় যন্ত্রণায় টের পেল। চোখের পলক হয়ে উঠল ভারী। মুখের ভেতরটাও তেতো ঠেকল। সত্যি কি তারও জ্বর হয়েছে? টানা 1 ঘন্টায় বৃষ্টিতে ভেজার পর জ্বর আসাটা অস্বাভাবিক নয়। তবুও তার লজ্জা হতে লাগলো। খানিকটা ঠাট বজায় রেখে বলল, কিসের জ্বর? তোর হাত তো এমনিতেই গরম, তাই যা স্পর্শ করছিস সব গরম মনে হচ্ছে। আসলেই? হ্যাঁ। সিথি আরশাদের দিকে চেপে এলো আরো। পরীক্ষা করার অজুহাতে ঘনিষ্ঠতা গাঢ় করল।
হাতের স্পর্শে তাপমাত্রা মাপার বদলে ঠোঁট দিয়ে মাপতে শুরু করলো। আরশাদের ঘুম ভাঙতে দেখলো বিছানা এলোমেলো, শার্ট মেঝেতে, কপালে এক টুকরো জলপট্টি। জ্বর নেই, মনশরীর হালকা, সতেজ চঞ্চনে। রাতের ব্যাপারটা আবছা মনে পড়লেও স্বপ্ন নাকি বাস্তব নিশ্চিত হতে পারছিল না। দরজাতে তালা নেই, আধ খোলা। সিথি আশেপাশে না থাকলেও স্নার্গার থেকে পানি পড়ার শব্দ হচ্ছে। সে কোনরূপ চিন্তা ভাবনায় না গিয়ে অপেক্ষা করতে লাগলো। কয়েক মিনিট বাদে দরজা মেলে বেরিয়ে এলো সিথি। কালকের শাড়ি বদলেছে, ভেজা চুলে তলে জড়ানো, চোখমুখ পরিষ্কার, পরিচ্ছন্ন, স্নিগ্ধ। আন্টির সবগুলো শাড়ি সুন্দর, কোনটা রেখে কোনটা পরবো বুঝতে পারছিলাম না। সিথির কথাগুলো আরশাদের কানে ঢুকলো বলে মনে হয় না। সে চুপচাপ নিষ্পলক চেয়ে আছে শুধু। না বলে ব্যবহার করছি, রাগ করবে না তো? আমি কি গোসল করব? সিথি আয়নায় নিজেকেই দেখছিল। একটু অবাক হওয়ার ভঙ্গিতে তাকালো আরশাদের দিকে। পর মুহূর্তে বিরক্ত কণ্ঠে বলল, তুই গোসল করবি কি করবি না সেটা তোর ইচ্ছা। আমাকে জিজ্ঞেস করছিস কেন? তুই গোসল করে এলি যে তাই। আমার গোসলের সাথে তোর গোসলের কি সম্পর্ক? আরশাদ বোকা মনে গেল যেন। স্বপ্ন আর বাস্তবের পার্থক্য তাহলে তাকেই করতে হবে। সে দূর থেকে সিথিকে পর্যবেক্ষণ করতে লাগলো। ছোটবেলার বন্ধুত্ব হওয়ার ফলে মেলামেশায় তাদের অগাধ প্রশ্রয় ছিল। হাত ধরা, জড়িয়ে ধরা ঘটনাগুলো স্বাভাবিক ছিল। তবুও সেই স্পর্শ আর কাল রাতের স্পর্শ কি এক? যদি সত্যি তেমন হয়ে থাকে, মেয়েটার মধ্যে একটু হলেও তো পরিবর্তন বোঝা যাবে। লাজুক লাজুক একটা ভাবাসা অবশ্যম্ভাবী। মিনিট পেরিয়ে গেলেও সিথির মধ্যে তেমন কিছুই নজরে পড়ল না। অপরন্ত চোখে চোখ পড়লেই বিরক্তে ভ্রু দলা পাকিয়ে ফেলল। ধপ করে একটা নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। সিথির মাথায় জড়ানো তোয়ালেটা টেনে নিয়ে গোসলখানায় ঢুকলো। গোসল শেষে বেরিয়ে দেখলো সিথি বিছানা গোছাচ্ছে। মনে মনে ভাবল, রাতের ঘটনাটা স্বপ্ন হলেও বিয়েটা তো বাস্তবেই হয়েছে। আইন অনুযায়ী এই মেয়ে এখন আমার বউ, রয়েছে তার কক্ষেই। একটুখানি দুষ্টুমি করা যেতেই পারে। সে ভাবনা মতো সিথিকে পেছন থেকে জড়িয়ে ধরল। আত্মস্বরে বলল, বিয়ে হয়েছে, বাসর হয়েছে, এবার হানিমুনের প্ল্যান করার সময়। কোথায় যাবি বলতো? সে সঙ্গে সঙ্গে জানালো, রাজশাহীর সারদায়। সেখানে কেন? ট্রেনিং করতে। সিথিকে ছেড়ে নিজের দিকে ঘোরালো। মনে পড়ল সিথির পুলিশ হওয়ার স্বপ্নের কথা। এমন একটা ভাব করছিস যেন নামটা প্রথম শুনলি। এ ব্যাপারে কিছুই জানিস না। আরশাদের মুখের ভাব বদলে গেল। কঠিন স্বরে জিজ্ঞেস করলো, তাহলে বিয়ে করলি কেন? অভিভাবক বদলানোর জন্য। বুদ্ধিটা তো তোরই ছিল, ভুলে গেলি? সিথি এসএসসি পর পুলিশের চাকরির জন্য ফর্ম পূরণ করেছিল। সকল যোগ্যতায় পাশ হওয়ায় ট্রেনিংয়ে ডাকও পড়ে। কিন্তু বাধা হয় তার বাবা। কিছুতেই মেয়েকে বাড়ির বাইরে যেতে দিবে না। চাকরি বাকরির চিন্তা করাও ঘোর অন্যায় হবে বলে জানিয়ে দিলেন। সে মানানোর জন্য অনেক কান্নাকাটি করেছিল, না খেয়ে থেকেছিল। দোয়ার বন্ধ করে কথা বলা বন্ধ করেও বাবার আদেশ বদলাতে সফল হয়নি। অতপর আরশাদের শরণাপন্ন হয়। সব শুনে উপদেষ্টার মতো বলেছিল, এখন পুলিশে ঢুকলে তো সাধারণ পদে জয়েন করতে হবে। সেখানে অনেক খাটুনি, খুব ঝামেলা। তুই বরং পড়ালেখাটা মন দিয়ে কর। অনার্স পাশের পর নতুন করে আবেদন করিস, তখন এসআই হতে পারবি। আর বিসিএস টিকে গেলে তো আরো ভালো পথেই ঢুকতে পারবি। ততদিনে তোর বাবার মতো বদলে যাবে। যদি না বদলায়? প্রশ্নকর্তীর বাক্যভাব শঙ্কা, অনিশ্চয়তা। আরশাদ অল্পক্ষণ নীরব ভেবে বলল, অভিভাবক বদলে ফেলবি? কিভাবে? বিয়ে করে? প্রত্যুত্তর করেই বেশ হেসেছিল সে। বুঝতে পারেনি তার এই মজার ছলে দেওয়া সমাধানটি একদিন বাস্তবে ঘটবে। সেই দিনটি তবে আজ চোখের সামনে এসেছে ঘূর্ণিঝড়ের রূপে। মনে পড়ল সিথির কণ্ঠস্বরে সংকটাপন্ন ভাবনা। চিন্তায় ফাটল ধরল। এক মুহূর্ত নিস্তব্ধ থেকে বৃষ্টির পানির মতো শীতল কণ্ঠে বলল, যাস না সিথি। এমন আকুতি ভরা বাক্যভাবে ভেতরটা নরম হয়ে এলো তার। এক ঝলক বিপরীত মানুষটির মুখটায় চেয়ে পেছন ঘুরে গেল ঝটিতে। চোখ বন্ধ করে কঠিন স্বরে বলল, যাব। তুই তো জানিসই এটা আমার কত বছরের লালিত স্বপ্ন। আরশাদ সঙ্গে সঙ্গে বলল, না, জানি না। বলতে বলতে হস্তবাঁধনে বেঁধে দিল সেদিকে। গভীর আলিঙ্গনে ডুবে যেতেই শুনল, মিথ্যা বলছিস? হ্যাঁ বলছি। স্যার? না, ব্যথা পাচ্ছি, দম নিতে পারছি না। ছেড়ে দিলে আমাকে ওই যন্ত্রণাটাই দিবি। আমি কারণে দেব, তুই অকারণে দিচ্ছিস। উহু, আমিও কারণে দিচ্ছি। 10। কি কারণ? সেথির কণ্ঠ থেকে প্রশ্নটা প্রকাশ পেতেই হাতের বাঁধন নরম করলো আরশাদ। নববধূকে নিজের দিকে ঘোরালো। সুশ্রী মুখটায় চেয়ে থেকে শুধালো, তুই জানিস না? সে সঙ্গে সঙ্গে উত্তর দিল, না, জানি না। মিথ্যা বলছিস? হ্যাঁ বলছি।
আমি কষ্ট পাচ্ছি, অসহায় বোধ করছি। তাকালে আমাকেও এত যন্ত্রণায় দিবি? আমি অনিচ্ছায় দিব, তুই ইচ্ছাতে দিচ্ছিস। আমি অনিচ্ছায় দিচ্ছি। কিভাবে? আরশাদের কণ্ঠ থেকে প্রশ্নটা প্রকাশ পেতেই নতমুখটা উঁচু হলো। চোখের কোণে বৃষ্টির ফোঁটা জমিয়ে বলল, মাফ করে দিস। সিথি প্রত্যুত্তরে অপেক্ষা না করে দক্ষিণা বাতাসের মতো খোলা দরজা দিয়ে বেরিয়ে গেল। ট্রেন আসবে বেলা 11টায়। সিথি আগেই টিকিট কেটে রেখেছিল। গোছগাছও সম্পন্ন। এবার নিজের তৈরি হওয়া বাকি। শাশুড়ি মায়ের শাড়িটা খুলতে গিয়েও কেমন মায়ায় জড়িয়ে পড়ল। আয়নার সামনে দাঁড়িয়ে মিনিট কয়েক দেখল নিজেকে। এমন আদরে নারীর সৌন্দর্যের দর্শন পাচ্ছে এই প্রথম। কিছুতেই যেন দৃষ্টি সরাতে পারছে না, মন মানাতে পারছে না। গাঢ় আবেগে জড়িয়ে যাচ্ছে আরো। কোথাও যাচ্ছিস? হঠাৎ বাবার কণ্ঠ পেয়ে চমকে কেঁপে উঠল। ভয়ে ততস্থ হলো মুহূর্তেই। শাড়িখানা সামলাতে গিয়ে খামচে ধরল। পেছনমুখ হয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, হ্যাঁ, সারদায় ট্রেনিং নিতে যাচ্ছি। পুলিশের ভোটটা মাথা থেকে যায়নি এখনো। বোমার মতো কণ্ঠটা বিস্ফোরিত হতে সিথি ঘুরে দাঁড়ালো বাবার দিকে। কোনরো বাক্য ব্যয় না করে নীরব চেয়ে থাকলো। সে চাহনিতে ভীষণ কাতরতা, আকুতি মিনতি, যার বিন্দুমাত্র মূল্য দিলেন না বাবা। রাগে কাঁপতে কাঁপতে ভারী ব্যাগপত্র বিছানা থেকে নিচে ফেলে দিলেন আচমকা। চিৎকার করে বললেন, আমি নিষেধ করা সত্ত্বেও এতদূর এগিয়ে গেছিস? তোর সাহস দেখে আমি আশ্চর্য হচ্ছি। ভারী পদক্ষেপে মেয়ের দিকে এগিয়ে এসে আবার বললেন, কোথাও যাবি না তুই। আমার নিষেধ তোকে শুনতে হবে, মানতে হবে। চুপচাপ বসে থাক এখানে। আমার অনুমতি ছাড়া এক পাও বাইরে যাবি না। বজ্র গম্ভীর কণ্ঠে আদেশ প্রতিষ্ঠিত করে বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় সিথি বলল, যাব। আমার অনুমতি দেওয়ার মানুষ বদলে গেছে বাবা। বাবা থামলেন। প্রশ্নবিদ্ধ দৃষ্টি নিয়ে ঘাড় ফেরাতে এসে ধীর ভঙ্গিতে পুনরায় বলল, আমি আর আরশাদ বিয়ে করেছি। এখন থেকে সে আমার অভিভাবক। সবার আগে তার আদেশ ও অনুমতি পালন করতে হবে। আরশাদ অনুমতি দিয়েছে। উত্তরে সে মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে থাকল। তিনি কয়েক সেকেন্ড অপেক্ষা করে চলে গেলেন। সিথি ঠিক বুঝে গেল বাবা আরশাদের কাছেই গেছে। নিশ্চয়ই খুব রাগ দেখাবে, বকবে, অনেকগুলো কথা শোনাবে। পরিশেষে সুন্দর করে বোঝাবে তার বিয়ে নিয়ে কোনো সমস্যা নেই। সকল সমস্যা তো সিথির পুলিশে চাকরি করা নিয়ে। যে চাকরিতে ছেলেকে জোর করে পাঠিয়ে হারিয়েছেন, সেই চাকরি মেয়েকে করতে দিবে না, কিছুতেই না। আরশাদ কি তার ইচ্ছা মেনে নিবে? সিথিকে আটকে দিবে? অবশ্যই না। এই এতদূর আসার পরটা কি একমাত্র সঙ্গী তো সেই ছিল। বাবার বিরুদ্ধে যাওয়ার সাহস, উপকরণ সেই জুগিয়ে দিয়েছে। ব্যবহার করার পদ্ধতি বলে দিয়েছে। এই শেষ সীমানায় এসে আটকে দিবে? অসম্ভব। আশঙ্কা ও অনিশ্চয়তায় মাথাটা যখন ধরে এলো, তখনই আরশাদের আকুতি ভরা বদনখানা উকি মারল অন্তর আরশিতে। মুহূর্তেই সিথির সকল সাহস, আস্থা, ভরসা কাচের মতো ভেঙে পড়ল। তার স্বপ্ন পূরণের দায়িত্ব নিতে গিয়ে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ সকল কাগজপত্র আরশাদের কাছে জমা রেখেছে। সিথির শুষ্ক ঠোকে ম্লান হাসল। শাড়ি খুলে সালোয়ার কামিজ পরতে পরতে স্বগতোক্তি করল, তোর কাছে কোনটা অধিক সম্মানীয়, তোর চাওয়া নাকি আমার স্বপ্ন? আজ প্রমাণ হয়ে যাক তাহলে। সিথির সম্পূর্ণ তৈরি হয়ে ঘণ্টাখানেক অপেক্ষা করার পরও বাবা ফিরে আসেনি। আরশাদও কাগজপত্র নিয়ে আসেনি। এদিকে তার দেরি হয়ে যাচ্ছে। অপেক্ষা করার সময় নেই একদম। ট্রেন ধরতে হলে এখনই বেরিয়ে পড়তে হবে। অস্থির চিত্তে আরও একবার ঘড়ি দেখে নিয়ে দরজার দিকে তাকালো সে। কেউ নেই। পদধ্বনির শব্দ নেই। মানব ছায়াও নেই। তবে কি বাবার ইচ্ছে আরশাদের ইচ্ছে? তার চাওয়ায় অধিক সম্মানিত? প্রশ্ন দিয়ে মস্তিষ্কে উদয় হতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। স্বপ্ন ভাঙনের ব্যথা শুরু হলো হৃদয়ে। আশাহত দৃষ্টিজোড়া ঝাপসা হয়ে আসতে আপন মনে বিড়বিড় করল, এতটা স্বার্থপর হতে পারিস না আরশাদ। আমার কাছে বিশ্বাসের অর্থ তুই, নির্ভরতা অর্থ তুই, ভরসা অর্থ তুই। স্থির স্থির দাঁড়িয়ে থাকতে পারছে না। অধৈর্য হয়ে উঠেছে দেহের সকল অঙ্গভঙ্গি। নিজ উদ্যোগে অপেক্ষা শেষ করতে চাইল। ব্যাগপত্রগুলো গুছিয়ে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে এলো দ্রুত গতিতে। স্বপ্নকে ভাঙতে দিবে না কিছুতেই। প্রয়োজনে নতুন অভিভাবকের বিরুদ্ধে লড়বে, অবাধ্য হবে, যুক্তি দাঁড় করাবে, অধ্যবসায়ের নমুনা তুলে ধরবে। নিজেদের বাসা থেকে বেরিয়ে গেটে পৌঁছালো হম্বিতম্বিতে। ভারী ব্যাগটা সেখানে রেখে আরশাদের বাড়ির উদ্দেশ্যে 2 কদম এগোতেই ছায়া সমেত তার দেখা মিলল। মৃদু পদধ্বনি তুলতে তুলতে এদিকে আসে। গম্ভীর মুখের তীক্ষ্ণ দৃষ্টিজোড়ায় চোখ পড়তেই কাঠের পুতুলের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। মিনিটের দৌড় সেকেন্ড সমাপ্ত করে তার সামনে আসলো। সাদা রঙের ফাইলটা তার দিকে বাড়িয়ে বলল, এটা ফেলে এসেছিলি। ফাইলটিতে নজর পড়তে অশ্রুতে ভরা নয়নজোড়া চিকচিক করে উঠল। আনন্দে ঝলমল করতে লাগলো মুখখানা।
নিঃস্বার্থভাবে সবসময় পাশে থাকা মানুষটাকে কিছুক্ষণ পূর্বে ভুল বোঝার জন্য খুব লজ্জা পেল, অনুতপ্ত হলো। গোপনে নিজেকে বকাবকি করে কৃতজ্ঞতা নিয়ে তাকালো আরশাদের মুখমণ্ডলে। উচ্ছ্বসিত চিত্তে জড়িয়ে ধরার জন্য হাত দুটো মেলে ধরবে, তখনই শুনতে পেল, আমাকে মাফ করে দিস সিথি। এমন প্রার্থনায় হৃদয় কুঞ্চিত হলো তার। সন্দেহী মনে জিজ্ঞেস করলো, কেন? তোকে মাফ করতে পারলাম না বলে? উত্তরটা জানিয়ে রাস্তা দিকে ঘুরে দাঁড়ালো আরশাদ। হাতের ইশারা একটা খালি রিক্সা থামালো। সিথির ব্যাগ টেনে সেখানে তুলে দিয়ে বলল, ভালো থাকিস, নিজের যত্ন নিস। কথা দুটো বলে সিথি থেকে দৌড়ে চলতে শুরু করলো। 1 বছর পর ঢাকার উদ্দেশ্যে ছাড়া ট্রেনটিতে চেপে বসে আছে সিথি। খোলা জানালা দিয়ে উড়ে আসা হাওয়ায় কানের পাশের চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। শাড়ির আঁচল একটু ঢিলে হয়ে আসতে দ্রুত সামনে নিল। সেফটি পিন ভালো করে এঁটে নিতে নিতে মৃদু হেসে বিড়বিড় করলো, শাশুড়ি মায়ের অনুমতি না নিয়ে শাড়ি পরিনি, শুধু আত্মসাৎ করেছি। ফিরে এসে নিশ্চয়ই খুব রাগারাগি করেছেন, তাই না রে আরশাদ? উত্তরে মোবাইলের রিংটোন বেজে উঠল। ব্যাগ থেকে মোবাইলটি বের করে দেখলো বাবা কল করেছে। তার অনিচ্ছা ট্রেনিংয়ের যাওয়ায় খুব রেগে গেলেও যোগাযোগ বিচ্ছিন্ন করেননি। প্রথম দিকে মাকে দিয়ে খোঁজ খবর নিলেও পরবর্তীতে নিজেও কল করতে শুরু করেন। শুরুতে 2-3টে প্রশ্ন করে রেখে দিলেও মাস পেরোতে রাগ ভুলে গেলেন। অভিমান দূরে ঠেলে দিয়ে মেয়েকে আগের চেয়েও দ্বিগুণ ভালোবাসা ও আদর দিতে শুরু করলেন। হ্যাঁ বাবা, বলো। ট্রেন ছেড়েছে? ছেড়েছে। ব্যাগপত্র ভালো মতো দেখে রাখিস, ঘুমিয়ে পড়িস না আবার, চুরি হয়ে যাবে কিন্তু। বাবার উদ্বিগ্ন মাখা যত্ন বলিতে আবারও হাসল সিথি। আশ্বস্ত করে বলল, আচ্ছা ঘুমাবো না। খাবার নিয়ে উঠেছিস তো? বাইরে কিছু খাস না কিন্তু, শেষে অজ্ঞান হয়ে পড়ে থাকবি। আচ্ছা, খাবো না। বাবারও দুটো উপদেশ বাণী দিয়ে কল কেটে দিতে চাইলেন, তখনই সিথি শুধালো, আরশাদ কি জানে আমি ফিরছি? আমি তো বলিনি। তোর মা বলেছে নাকি জানি না, দাঁড়া জিজ্ঞেস করি। সিথি দ্রুত বলল, মাও বলেনি বাবা, আমি সকালে জিজ্ঞেস করেছিলাম। বাবা কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, তুই তো বলতে বলিসনি তাই বলিনি। জানলে কি ও ঢাকা থাকতো এখনো? তোকে আনতে ছুটে যেত। রাখছি বাবা। কলটা কেটে দিতেই চোখের কোলটা ভরে উঠল তার। এই 1 বছরে একবারের জন্য আরশাদের সাথে কথা হয়নি সিথির। না কল করেছে, না মেসেজ করেছে। উল্টো সিথি কল দেওয়ায় নাম্বার ব্লক করে রেখেছে। বাবা মা না বললেও সে ঠিকই বুঝেছে, তাদের কাছ থেকেও তার খোঁজ খবর নেয়নি। মানুষটা হুট করে এতটা কঠিন হয়ে যাবে কল্পনাও করতে পারেনি। নিজ গন্তব্যে পৌঁছে যেতে ট্রেন থেকে নামলো সিথি। বাবা আগে থেকেই তার অপেক্ষাতেই ছিল। দূর হতে দেখা পেতে নিকটে আসলেন দ্রুত কদমে। মেয়ের কাছ থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে অল্প বাক্যে ভালোবাসা প্রকাশ করলেন। রিক্সা ডেকে বাড়ির পথে ছুটতে ছুটতে অসংখ্য প্রশ্ন করলেন, যার উত্তর দিতে দিতে উদাস হয়ে পড়ল সিথি। ফেলে যাওয়া পথঘাট, দালান কোঠা, হাওয়া, ধূলিকণায় গভীর দৃষ্টি রাখতে রাখতে কখন যে বাসায় পৌঁছে গেল বুঝতেই পারল না। ধ্যান ভাঙল বাবার ডাকে। তিনি ব্যাগপত্র নামিয়ে গেটের কাছেও চলে গেছেন। মেয়েকে নামার জন্য চোখের ইশারা করতেই নামল। বাবার দিকে এক কদম এগিয়ে আচমকা বলল, তুমি যাও, আমি একটু পরে আসি। একটু পরে কেন? এখন কোথায় যাবি আবার? সিথি ডানে তাকালো। আরশাদের বিল্ডিংটার দিকে দৃষ্টি স্থির করে বলল, একজনের সাথে দেখা করে আসছি। বলতে বলতে ডান দিকের পথ ধরে হাঁটতে শুরু করলো। কয়েক কদম খুব দ্রুত ফেললেও পরবর্তীতে ধীর হয়ে আসলো। গেটের নিকটে পৌঁছাতেই পরিচিত ফুলের মিষ্টি ঘ্রাণ এসে বাড়ি খেল নাকে। প্রথমে ফুলের নামটা মনে করার জন্য ব্যস্ত হলেও পরক্ষণে ভেতরে প্রবেশ করার জন্য উৎসুক হলো। অন্য সময় গেট বন্ধ থাকে, বন্ধ দরজার কাছে একজন দারোয়ান বসা থাকে। আজ দারোয়ান নেই, গেটও বন্ধ নেই। সিথি বিনা বাধায় ভেতরে প্রবেশ করতেই অবাক হলো। বাড়ির সামনে খোলা জায়গাটা বিভিন্ন ফুল দিয়ে সাজাচ্ছে একটি ছেলে। সাজানো সম্পূর্ণ হয়নি, আবার সন্ধ্যার আবছালোতে স্পষ্ট দেখাও যাচ্ছিল না কিছু। তাই পিছন ঘুরে থাকা ছেলেটিও ফুলের সাজকে চিনতে পারছিল না। ভালো করে চেনার জন্য আরেকটু সামনে যেতে চাইল, তখনই পেছন থেকে একজন বলে উঠল, কেডা আপনি? সিথি চট করে পেছন ঘুরল। দারোয়ানের পোশাক পরা থাকা সত্ত্বেও তাকে চিনতে পারল না। আরশাদরা হয়তো নতুন রেখেছে এনাকে, এই ভাবনায় বলল, আমি সিথি, আরশাদের সাথে দেখা করতে এসেছি। আছেন উনি? আছেন, কিন্তু দেখা হইব না, স্যার মেলা ব্যস্ত। আমারই কইছে কেউ দেখা করতে আইলে যেন কয়া দে পরে আসতে। সিথি কপাল কুঁচকে ফেলল। মাত্র 1 বছরে এত পরিবর্তন। খানিকটা কৌতূহলে জিজ্ঞেস করলো, কি নিয়ে ব্যস্ত বলতে পারবেন?
বিয়া নিয়া। সামনের হপ্তাহে তো স্যারের বিয়া। দারণের অশুদ্ধ উচ্চারণের উত্তরটি সিথির কর্ণকুহরে বোমার মতো আঘাত করল বুঝি। বিস্ফোরিত নেত্রে স্থির চেয়ে থেকে আপন মনে বিড়বিড় করল, আশাদ বিয়ে করবে? অসম্ভব। তারপরে ছুটল বাড়ির মূল দরজার দিকে। দারোয়ানের পিছু ডাক সম্পূর্ণ অগ্রাহ্য করে একতালে ছুটেই যাচ্ছিল। হঠাৎ ধাক্কা খেল কারো সাথে। তাল হারিয়ে পড়ে যেতে নিলেও নিজেকেই সামলে নিয়ে সামনে তাকাতে দেখে স্বয়ং আরশাদ। মাথার চুলগুলো বেশ মসৃণ ও সংযমী, চাহনি তীক্ষ্ণ ও নিগুড়, ঘনধারিতে ঢাকা শক্ত চল, উন্নত স্বাস্থ্য ও উজ্জ্বল দেহ চামড়ায় মানুষটাকে একদমই অন্যরকম লাগছে। পরিচিতের মাঝে অপরিচিত, চেনার মাঝে অচেনা। শীতের ভ্রম বলে বোধ হলো। হাত দিয়ে চোখ কষলে নিয়ে দ্বিতীয়বারের মতো তাকেও কোনো পরিবর্তন না পেয়ে বিস্মিত স্বরে বলল, তোকে তো চেনাই যাচ্ছে না। তারপরে চোখ দুটো চারপাশে ঘুরিয়ে এনে বলল, গেটের দারোয়ান, বাড়ির রং, লন, এমনকি নিজের বেশভূষাও বদলে ফেলেছিস। 1 বছরের মধ্যেই অসাধ্যটা সাধন করলি কি করে রে? নিজের ইচ্ছে করেছিস নাকি আঙ্কেলের ঝাড়ি খেয়ে? আরশাদ নিরুত্তর। হাত দুটো বুকে বেঁধে দাঁড়ানো ভঙ্গিতে সামান্য পরিবর্তন আনলো শুধু। সিথি তখনও কৌতূহলের চোখে 1 বছরের পরিবর্তন দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। অতপর দৃষ্টি আটকালো সেই খোলা জায়গাটায়, যেখানে ফুল দিয়ে সাজানো হচ্ছে। সেই অচেনা ছেলেটি নেই। সে চট করে দৃষ্টি ফিরিয়ে আনলো আরশাদের দিকে। পরনের শার্টটার দিকে তাকিয়ে বলল, তুই ফুল সাজাচ্ছিলি? আমি তো চিনতেই পারিনি। মন্তব্যটুকু প্রকাশ করতে মনে পড়ল দারণের শেষ কথাটি। মুহূর্তেই মুখের রং বদলে গেল। আন্তরিকতা ভুলে সভয়ে জিজ্ঞেস করল, তুই আবার বিয়ে করছিস? পূর্বের মতো আরশাদ এবারও নিরুত্তর আছে। দেহভাবেও কোনো অভিমত প্রকাশ করছে না দেখে সিথির ভেতরটা কেঁপে উঠল। হাত পা ক্রমশ ঠান্ডা হচ্ছে। অধৈর্য হয়ে ক্ষীণ স্বরে শুধালো, আমার শাস্তি এটা? আরশাদ হাতের বাঁধন খুলল। তাকে ফেলে বাড়ির ভেতরে ঢোকার জন্য হাঁটা ধরলে সিথি দৌড়ে সামনে আসলো। পথ রোধ করে বলল, নিশ্চয়ই আমাদের বিয়ে ব্যাপারে আঙ্কেল আন্টিকে বলিসনি। সেই জন্যই বিয়েটা হচ্ছে। জানলে কিছুতেই হতো না। তুই জানিস তার আমাকে কতটা ভালোবাসে। তার চোখে মুখে অস্থিরতা, ভয়। গলার স্বর চওড়া করে পুনরায় বলল, তুই বলিসনি তো কি হয়েছে? আমি বলবো। তারপরে তোর দ্বিতীয় বিয়ে করার স্বাদ একদম মিটিয়ে দেব। তার এই হুমকিতে আরশাদ সামান্যতম ভয়ও পায়নি। মুখের ভাব নিরুদ্বেগ, বড্ড স্বাভাবিক। তাকে ডান দিকে সামান্য সরিয়ে নীরবে হেঁটে চলে গেল বাড়ির ভেতরে। সিথিও পিছু নিল। ভেতরে ঢুকতেই দেখা মিলল আঙ্কেল আন্টির সাথে। চারপাশে ছোট বড় বিচিত্র রঙের শপিং ব্যাগ সরিয়ে কি যেন হিসেব করছিল। তার উপস্থিতি টের পেয়ে সামনে তাকাতেই সে বলল, আমরা 1 বছর আগেই কাজী অফিসে বিয়ে করেছি। দুজন সমস্বরে প্রত্যুত্তর করল, আমরা জানি। এরপরেও আবার বিয়ে করাচ্ছ? সিথির কণ্ঠে বিস্ময়, চাপা ক্রোধ। আন্টি এগিয়ে এসে বললেন, প্রথমবার অভিভাবক ছাড়া বিয়ে করেছিস, দ্বিতীয়বার অভিভাবক নিয়ে করবি। এতে সমস্যা কোথায়? দ্বিতীয় বিয়ে আমি না, তোমার ছেলে করছে, তাই সমস্যা। আরশাদের দ্বিতীয় বিয়ে হলে তো তোরও দ্বিতীয় বিয়েই হওয়ার কথা। সিথি চটজলদি উত্তর দিতে গিয়েও থামল। মনে মনে হিসেব মিলিয়ে জানতে চাইল, আরশাদ আবার আমাকে বিয়ে করবে? তো আর কাকে করবে? প্রশ্নখানা তাকে স্তম্ভিত করে দিয়েছে যেন। বোকা চোখে নির্মল চেয়ে থাকলে আঙ্কেল বললেন, ছেলের বউ যখন নিজ পায়ে শ্বশুরবাড়ি চলে এসেছে, রেখে দাও। এখন আর যেতে দিও না। বিয়ের অনুষ্ঠানটা শেষ হলে একেবারে নাওয়ের যাবে। সিথিকে সত্যি সত্যি রেখে দেওয়া হলো। ফোন করে তার বাবা মাকেও ডেকে আনা হলো। বিয়ের বাকি কার্যকলাপ তার সামনেই সম্পন্ন হচ্ছিল। সেই মুহূর্তে চুপি চুপি বাবাকে জিজ্ঞেস করলো, বিয়ের কথা আমাকে বলনি কেন? মেয়ের মতো তিনিও ফিসফিস করে বললেন, আরশাদ মানা করেছিল। কেন? বলেছিল তোকে সারপ্রাইজ দিবে। বাবার কাছ থেকে সামান্য সরে এসে চিন্তায় পড়ে গেল। এমন বুক কাঁপানো সারপ্রাইজের আয়োজন করতে পারছে, অথচ তার সাথে কথা বলতে পারছে না। মনে হচ্ছে ধৈর্যরায় আজ জীবনের জন্য তালা ঝুলিয়ে চাবি হারিয়ে ফেলেছে। আরশাদের নিজ হস্তে সাজানো স্টেজে গায়ে হলুদ হয়েছে দুজনের। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে তাল মিলিয়ে হাসি তামাশায় অংশ নিলেও আলাদা করে দুজনের মধ্যে কোনো কথা হয়নি এখন পর্যন্ত। এ নিয়ে আরশাদের মধ্যে কোনোরূপ খারাপ লাগা কাজ না করলেও সিথি আকাশ মাপের মন খারাপ নিয়ে দ্বিতীয়বারের মতো রেজিস্ট্রি পেপারে সাইন করেছে, কবুল পড়েছে। অতপর বধূ সাজে স্বামীর ঘরের খাটটিতে বসে আছে। আগের বারের মতো স্বামী পিছ পিছ না আসায় অপেক্ষাও করতে হচ্ছে। অপেক্ষার সময় এত দীর্ঘ হলো যে সে ধরেই নিল আরশাদ এ ঘরে আসবে না।
তার মুখ দেখবে না, কাছে টেনে নেবে না, আদর সোহাগও করবে না। কিন্তু এমনটা তো হতে দিতে পারে না সে। তাই স্বামীর খোঁজে বের হওয়ার জন্য উদ্যত হতে চাইলেও সে সময় দরজার পাল্লা মেলে ভেতরে ঢুকলো কেউ। সিথি চমকে মানুষটার দিকে তাকিয়েই হৃদয় কুঁচকে ফেলল। পরক্ষণেই শঙ্কিত স্বরে জিজ্ঞেস করলো, দরজায় তালা মারছিস কেন? কোনো সমস্যা? আরশাদ পুরো ৮ দিন ৮ রাত অতিবাহিত করে প্রথমবারের মতো কথা বলল। শাস্তির প্রথম ভাগ শেষ হয়েছে, এবার দ্বিতীয় ভাগ শুরু হবে। সিথি হতবম্ব গলায় শুধালো, শাস্তি শেষ হয়নি এখনো? এক চিমটিও না। আমার অপরাধটা কি? আমাকে ছেড়ে যাওয়া। তোর অনুমতি নিয়েই তো গিয়েছিলাম। অনুমতি দিতে বাধ্য করেছিলি। সিথি খাট থেকে নেমে এলো। আরশাদের দিকে এগোতেই ধরতেই সে দ্রুত বলল, কাছে আসবি না, ওখানেই দাঁড়া। শাস্তি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই দূরত্ব বজায় থাকবে। সে সত্যিই দাঁড়িয়ে পড়ল। দূর থেকে আরশাদের গম্ভীর ও কঠিন মুখটায় চেয়ে থেকে ভাবছে, এই মানুষটা তার জীবনের সাথে এমনভাবে জড়িয়ে পড়েছিল যে নিজের জন্য কোনো স্বপ্ন দেখেনি, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেনি। পড়াশোনা সম্পূর্ণ করার পরও বেকার হয়ে ঘুরেছে, বাবার টাকা নষ্ট করেছে। একমাত্র ছেলে হয় মুখ ফুটে কিছু না বললেও মনে মনে ঠিকই দুঃখ করতেন, চিন্তা করতেন। এই দূরে যাওয়ার পেছনের কারণ শুধু সিথির স্বপ্ন পূরণের জন্যই ছিল না। আরশাদ যাতে নিজেকে নিয়ে ভাবে, বাবা মায়ের গোপন দুঃখটা বোঝে, সেই সুযোগ তৈরি করতে চেয়েছিল, যা সে করতে পেরেছে। সিথিকে ভুলে থাকার জন্য রাত দিন বাবার শোরুমে ব্যস্ত থেকেছে, পুরনো অভ্যাস বদলেছে, বাইরে পড়ে থাকা মনটাকে ঘরে বন্দি করতে সফল হয়েছে। আরশাদকে এই পরিবর্তনের মূল কারণটি ধরতে পারেনি, হয়তো পারেনি। যদি পারত তাহলে সিথিকে শাস্তি দেওয়ার বদলে পুরস্কৃত করত। আরশাদের হাতে একটি লাল রঙের ছোট্ট ব্যাগ, সেখান থেকে একটি সুতির শাড়ি ও পুলিশের ইউনিফর্ম বের করলো। খাটের উপর দুটো পাশাপাশি রেখে বলল, সেদিন তুই আমার পরীক্ষা নিয়েছিস, আজ আমি নেব। দেখি তোর কাছে কোনটা অধিক সম্মানীয়, তোর স্বপ্ন নাকি আমার চাওয়া। আজ প্রমাণ হয়ে যাক তাহলে। কথাটা বলেই বিছানায় শুয়ে পড়ল সে। কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে বলল, দাঁড়িয়ে না থেকে একটা তুলে নে, পরীক্ষাটা শেষ করে ঘুমাবো। সিধে বেশ কিছুক্ষণ দুটো ভিন্ন ধরনের পোশাকে চেয়ে থেকে একটা তুলে নিল। বেনারসি বদলে সেটি পরে এসে স্বামীর উদ্দেশ্যে বলল, দেখ তো পরীক্ষায় পাশ করলাম নাকি। আরশাদ চোখ মেলে মৃদু হাসল। শোয়া থেকে উঠে বসে বলল, আয় বউ, একটু ভালোবাসা দি। স্বামীর আদরে ডাক পেয়ে পাশে গিয়ে বসতেই আরশাদ গভীরভাবে জড়িয়ে ধরে মুক্তঝরে এক নাগারে বলতে লাগলো, সিথি, সিথি, সিথি। প্রথম দিকে ভালো লাগলেও একসময় বিরক্ত হয়ে পড়ল সিথি। আরশাদের মুখ চেপে ধরে বলল, রাগ ভাঙাতে না ভাঙাতেই বিরক্ত করা শুরু করেছিস। সে হাত সরিয়ে বলল, তুইও তো বিরক্ত হওয়া শুরু করেছিস। সিথি, আবার? আবার মানে কি? যতদিন কণ্ঠ থেকে শব্দ বের হবে ততদিন সিথি ডাকটাও বেরোবে। আগে বান্ধবী ছিলি, এখন বউ হয়েছিস। সেই হিসেবে তো প্রতি বাক্যের শেষে না, শব্দের শেষে উচ্চারণ করা উচিত। এই যে এমন করে। তোকে সিথি, খুব সিথি, সুন্দর সিথি লাগছে সিথি। সিথি দম করে দুটো কিল বসিয়ে দিল আরশাদের পিঠে। জোর জবরদস্তিতে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোর সাথে থাকা অসম্ভব, আমি বাড়ি যাব, চাবি দে। আরশাদের মধ্যে কোনো ভাবান্তর নেই, নিরুদ্বেগে বলল, খুঁজে নে। বাধ্য হয়ে সিথিকে চাবি খুঁজতে হচ্ছে। বিছানা ওলট পালট করে আরশাদের পাজামা ও পাঞ্জাবির পকেটেও খুঁজল। না পেয়ে তার মাথার নিচের বালিশের তলায় হাত ঢোকাতেই আটকা পড়ে গেল স্বামীর 2 হাতের বাঁধনে। ছুটতে চাইলে সে এক চোখ টিপে দুষ্ট স্বরে বলল, স্বামীকে খুশি কর, চাবি এমনিই পেয়ে যাবি। ভোরবেলায় প্রথমে ঘুম ভাঙে সিথির। সাবধানে আরশাদকে নিজের কাছ থেকে সরিয়ে উঠে বসে। বিছানা থেকে নেমেই স্বামীর কাবার্ডের দিকে এগোয়। পাল্লা মেলে তার কাপড়ের পাশে মেলি কোনো কাপড় না পেয়ে ফিরে আসে বিছানায়। স্বামীকে আলতো করে ডেকে ঘুম ভাঙিয়ে নরম স্বরে বলল, আমার কাপড় কোথায় রেখেছিস? সে ঘুম চোখে ভারী স্বরে উত্তর করল, তোর লাগেজে। লাগেজ কোথায়? তোর বাসায়। লাগেজ ওখানে গেল কিভাবে? আমি রেখে আসছি। কি আশ্চর্য, আমি এখানে, লাগেজ ওখানে। এখন কি আমি তোর কাপড় পরে ঘুরে বেড়াবো? আরশাদ চোখ কষলে উঠে বসতে বসতে বলল, না, তোরটাই পরবি। কোথায় পাবো? সে ভাঁজ করে রাখা পুলিশের ইউনিফর্মটা সামনে ধরে বলল, এই তো, বাসার মধ্যে এটা পরে ঘুরে বেড়াবো? ওহো, থানায় গিয়ে ডিউটি করবি। আজ তোর জয়েনিং ডেট না? সিথির সবকিছু তালগোল পাকিয়ে গেল বুঝি। অবদের মতো বলল, জানি না, তুই না জানলেও আমি জানি। যা, এটা পরে তৈরি হ।
এবার রিকশায় না, বাসে তুলে দিয়ে আসবো। কি উল্টাপাল্টা বলছিস? উল্টাপাল্টা না, ঠিক বলছি। এমন করছিস কেন? ভয়ে। তুই পরীক্ষায় পাশ করে আমাকে যে সম্মানটা দিয়েছিস, সেটা হারিয়ে ফেলার ভয়ে। তাছাড়া তোর এই স্বপ্ন পূরণের জন্য আমিও কম খাটিনি। এত সহজে সব জলে ভাসিয়ে দিই কি করে বলতো? সিথি বোঝানোর চেষ্টা করলো, সে বুঝল না। নিজের সিদ্ধান্তে অটল থেকে সত্যি সত্যি মানিকগঞ্জের বাসেই তুলে দিল। বাস স্ট্যান্ড থেকে ফিরে আর বাড়ি গেল না। বাবার শোরুমে ঢুকতেই সবকিছু বিরক্ত ঠেকল। আফসোসে শরীর ও মনে ক্লান্তি চলে আসছে। বারবার একটা কথাই ভাবছে, কেন এই ৮ দিন সিথির সাথে কথা বলেনি। তাকে শাস্তি দিতে গিয়ে নিজেই শাস্তি পাচ্ছে এখন। অন্য সময় সন্ধ্যার পর পর বাড়ি ফিরলেও আজ ফেরার কথা মনেই পড়েনি আরশাদের। ঘড়ির কাঁটা কখন যে ১১টা ছুঁয়েছে বুঝতেই পারেনি। ১১টা পার হতেই মায়ের কল এলো ফোনে। রিসিভ করতেই শুনল, এখনো বাড়ি ফিরছিস না যে? মেয়েটা না খেয়ে তোর জন্য অপেক্ষা করছে। কোন মেয়ে? কোন মেয়ে জানিস না? আমার বাসায় কয়টা মেয়ে আছে? আরশাদ একটুক্ষণ চুপ থেকে শুধালো, সিথি আমার জন্য অপেক্ষা করছে মা। তো করবে না? স্বামীকে রেখে নতুন বউ খেয়ে ফেলবে নাকি? আরশাদ তখনই বাসায় পৌঁছালো। খাবার রুমে সিথির দর্শন পেতেই প্রশ্ন করে বসল, তুই যাসনি? না। কেন? ভয়ে। পরীক্ষায় পাশ করে তুই আমাকে যে সম্মান দিয়েছিলি, সেই সম্মান হারিয়ে ফেলার ভয়ে। তাছাড়া তোকে ছাড়া আর একটি দিন থাকা সম্ভব নয়। কারণ তুই তো আমার ২ বার বিয়ে করা বর। তোর ভালোবাসার কাছে আমার আমার ইচ্ছা হেরে গেছে। সমাপ্ত।